নমস্কার, আমি বুলটি। সৃষ্টিসুখ পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে আমি গল্প শোনাতে পারিনি, তাই অনেক দিন পর একটু সুস্থ হয়ে আবার একটি নতুন গল্প নিয়ে এলাম আপনাদের সামনে। আশা করব আজকের গল্পটি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। গল্প শুরু করার আগে একটি অনুরোধ আপনাদের কাছে, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। কথাই আছে, ভাগ করলে স্বাদ বাড়ে। আজকে গল্পের শেষে এই গল্পের সাথে সম্পর্কযুক্ত আমার জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি আজকের গল্প। আজকের গল্পের নাম যাচাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ গল্প, যাচাই। গরুর গাড়ি ঢুকল চাঁদপুর গ্রামের মধ্যে। ননিবালা ছেলেকে বললে, বাবা দেখো দেখো, চেয়ে দেখো। আমি তো ঘুমোইনি মা, চেয়েই আছি। এই হলো গাঁয়ের সীমানা, আর ওই গেল দুলেপাড়া। ব্রাহ্মণপাড়া কত দূর মা? আরও আগে। ননিবালার সারা দেহ মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ। মনে পড়ল আজ থেকে প্রায় ৩০-৩২ বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূরূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে, আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে, তেমনই মুখ চোখ, তেমনই চোখের দৃষ্টি, বয়সও তাই। চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গাঁয়ের পথের ধুলো মাথায় তুলে নিলে। মাকে বললে, তোমরা কতদিন গাঁ থেকে গিয়েছিলে? এই তোর বয়সে ২১ বছর। হ্যাঁ, ওরকমই হবে। ওর স্কুলের চাকরি গেল, আর আমরাও এখানকার মায়া কাটালুম। বাবা দুঃখ করেননি? আহা, তার করেননি। মরবার আগেও প্রায়ই বলতেন, বড় বউ, একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় আরও কিছুদিন বাঁচতাম। ওখানে এখনও চৈত্র মাসের দুপুরে বুড়িমা কলচুর শুকুচ্ছে রোদ্দুরে, বাঁশবনে কত কোকিল পাপিয়া ডাকছে। আমি গাঁয়ে যাব। শহরের ছোট্ট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন, আর তেমনই গরম সেখানে। আমি যদি তখন বড় হতাম তাহলে বাবাকে বাবার জন্মভূমিতে ঠিকই নিয়ে আসতাম। সুরেশ ছিপছিপে চেহারার, শক্ত হাত পাওয়ালা যুবক, খুব ভালো ফুটবল খেলে। দেশ স্বাধীন হবার পরে রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যেস করেছে। এইবার রেলের শিক্ষানবিশি শেষ করে ভালো চাকরি একটা পাবে। শিক্ষানবিশির সময়েই ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশের শহরটির অনেক বড় বড় অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছে। শিক্ষানবিশির ছাত্র হিসেবেও সে বেশ ভালো। অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টিউশনিতে মাসে আজকাল ৭০-৮০ টাকা রোজগার করে। স্বামী মারা গেছেন তা আজ ১০-১১ বছর। সুরেশ তখন ১০ বছরের ছেলে, নিচের ক্লাসে পড়ে। কি আতান্তরেই ফেলে গিয়েছিলেন সেদিন। মনে হয়নি যে আবার একদিন এই ধাক্কাটা কাটিয়ে উঠতে পারা যাবে। রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন, একটা বাসা দেখে দিলেন।
কারণ রেলের কোয়ার্টার তো ছাড়তে হলো। ইনস্টিটিউটের সেক্রেটারি রায়বাহাদুর হরিচরণ বসু নিজে দেখাশোনা করলেন সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয়, যাতে এই গরিব অসহায় পরিবারটি অনাহারের পথ থেকে রক্ষা পায়, এ সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করলেন। সেসব দিনের কথা ভাবলে হাজার জ্ঞান থাকে না। এমন দিনও আসেই মানুষের জীবনে। আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কুলরেখা যেন দেখা দিয়েছে। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে যুগের মতো কষ্ট করতে হবে না। এখন ছেলেপেলেদের ভালো চাকুরি হবে, চাকুরিতে উন্নতি হবে, আগের মতো অল্প মাইনেতে ঘষ্টাতে হবে না, না খেয়ে মরবে না কেউ এই স্বাধীন ভারতের মাটিতে। অনেক বড় বড় আশার কথা সে শুনেছে। ছেলে ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়। গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো এই তো সেদিন। তার মৃত্যুর পরে সেদিন 1 বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে। আরেকটা গান গায় সুরেশ। গান্ধীজি নাকি সেটা বড় ভালোবাসতেন। সবাই বলে রামধুন গান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরনো কোঠাবাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের ওপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখলে। ননিবালা চুপি চুপি বললে, ও সুরেশ, ওই বোধহয় তোর বিনোদ কাকা, ওর খুড়তুতো ভাই। আমি ঠিক চিনেছি। তুই এগিয়ে যা বাবা, এগিয়ে যা, পরিচয় দিয়ে প্রণাম করবি কেমন? ওকেই তো চিঠি দেওয়া হয়েছিল। মিনিট 15 কেটে গেল উভয়ের কথাবার্তায়, সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে। তা আজ প্রায় 20-21 বছর পরে। গ্রামের বউ ঝি সবাই দেখা করতে এলো এ পাড়া ও পাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে বললে, হো বউ, কেমন আছো? খোকা কই? কত বড় হয়েছে দেখি। দাঁড়াও, আগে একটু পায়ের ধুলো দাও দিনি আগে। তারপর 2 পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল। অভয়ের বউকে দেখে ননিবালা যেমন আশ্চর্য হয়ে গেল, তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখও হল। অভয়ের বউ তার চেয়ে অন্তত 20-25 বছরের বড়, প্রায় তার মার বয়সী। চুল তার অর্ধেক পেকে গেছে, শুধু ধাত ভালো আছে বলে অত বয়স বোঝা যায় না। কিন্তু অভয়ের বউ এখনো সধবা, পাকা চুলে সিঁদুর পড়ছে। অভয় নাপিত এখনো বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়। বড় জোর 70-72 না হয় তার বয়স হয়েছে। কিন্তু এ কিন্তুর কোনো সান্ত্বনা ননিবালা মনের মধ্যে খুঁজে পেলে না। ওর কি আর মরবার বয়স হয়েছিল? পরদিন সে দেখলে শুধু অভয় নাপিতের বউ নয়, তার চেয়ে অনেক বয়সে বড় বউ এখনো দিব্যি সিঁদুর পড়ছে পাকা আধপাকা চুলে। কেন যে তিনি চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ভাসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর। ননিবালার শ্বশুরবাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে।
20-21 বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গলা নোনা ভাট সেউতিলতার জঙ্গল। জংলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলছে পাঁচিলের মাথায়। জানলায় কাঁটালতা উঠে জানলার কবাট ঢেকে ফেলেছে। সুরেশ কেবলই বলছিল, মা, আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে, গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন? আজ 3-4 দিন ধরে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটেতে ঢুকল। 3খানা মাত্র ঘর, 2টো বারান্দা দুদিকে, ভাড়ার রান্নাঘর আলাদা। কতকাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিল। দীর্ঘ 21 বছর। এও তার জীবনে ঘটবার ছিল। সুরেশ বলে, কই মা, আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা। ননিবালা বলে, আরে মনে থাকবে কি করে? তোর বয়স যখন 9 মাস তখন আমরা এ বাড়ি ছেড়ে চলে গেছি। এখন এখানে কিছুদিন থাকো মা, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, থাকতেই তো এলাম বাবা। এখন মা মঙ্গলচণ্ডী যা করেন। ননিবালা সারা দিন ঘর ঝাড়ে পোঁছে সাজায়। আজ 21 বছরের ধুলোর স্তর পড়েছে ঘরখানার ওপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি, নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, আর সে 14 বছরের কিশোরী। আরে হয়তো সেই কুলুঙ্গিটা, ওটাতেই তো উনি একদিন রসগোল্লা এনে লুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকোনো। উনি বলেছিলেন, কি আছে বলো তো ওতে? প্রগল্ভা নববধূ বলেছিল, তোমার জিনিস তুমিই জানো। ও তো একটা বিলিতি ওষুধ মনে হচ্ছে, বাজি ফেলবে? না বাবা, অত শত আমি বুঝিনি। কি আছে ওতে? রসগোল্লা। রসগোল্লা না হাতি? এই তোমার গা ছুঁয়ে বলছি। এই দেখো, বলো কটা খাবে? তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিলেন। তা প্রায় 30 বছর আগের কথা। মনে হচ্ছে যেন এই কাল ঘটেছে। এখানে বসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছে ননিবালার। সব ঘরে, সব বারান্দায়, প্রতি কোণে, ওই রান্নাঘরে খেতে বসবার বড় কাঁঠাল কাঠের পিঁড়িখানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো। তরুণ স্বামী সেখানে ঘুরছেন, এ ঘরে ও ঘরে। ও নিজে সেখানে কুণ্ঠিতা কিশোরী বধূ। নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে, আলতা পরা পায়ে এ ঘরে ও ঘরে গৃহকাজ করে বেড়াচ্ছেন নবীন উৎসাহ নিয়ে। ননিবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোষে। আবার ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে? একবার উনি নতুন ধানের শীষ নিয়ে ঘরে ঢুকলেন। বললেন, এই নাও, এটা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও। নতুন জমির নতুন ধান। শাঁখ বাজাও, তুমি হলে ঘরের লক্ষ্মী। শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করা নিয়ম তোমার। ঠিক দুপুরের গমগম রোদে, অলস নিমফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে। ননিবালা এক দৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোনো আবেশাতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ। হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে, মা, ও মা,
একটু খাবার জল দাও না। ননিবালা চমকে ওঠে ধ্যান ভেঙে, লজ্জা পায়, পাছে ছেলে কিছু বা বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়া তেঁতুলের রাস বটি পেতে কাটতে আরম্ভ করে দিলে। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পেছনের গাছের তেঁতুলের রাস এমনি কাটতে বসেছিল একদিন। উনি পিছন থেকে এসে চুপি চুপি বললেন, এই তেঁতুল কাটা রাখো তো, বেশ করে নুন দিয়ে নেবু পাতা দিয়ে তেঁতুল জড়াও দেখি। চুপ, মাটির পাবেন, পালাও তুমি, তেঁতুল খেলে জ্বর হয় জানো না। ইস, উনি যেন আর খাবেন না, একলা আমি খাবো কি না। এই শোনো না, মা এখন ঘুমুচ্ছে, তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি। এই জিভে জল আসছে না তেঁতুলের নামে? সত্যি কথা বলো। ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন, এই দাঁড়াও দাঁড়াও, আমি নেবু পাতা নিয়ে আসছি। এই শোনো না, তেঁতুলগুলো না একটু ধুয়ে নিও, বড্ড বালি কিচকিচ করবে নইলে। ননিবালা ধমকের সুরে বলে, হ্যাঁ গো হ্যাঁ, সর্দারি করতে হবে না তোমাকে, তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না, জিজ্ঞেস করো গিয়ে, পানসে হয়ে যায়। দুজনে কাড়াকাড়ি করে সেই এক তাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিনই ওর সর্দি আর গলা ব্যথা। ননিবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে, কেমন বলেছিলাম কি না? কথা শোনা হলো? আমার কথা শোনা হবে কেন, আমি কি আর কেউ? এই শোনো না, মাকে যেন কোনো কথা বলো না। ঠিক বলে দেবো আমি, চালাকি বার করে দেব, দেখো। আর একটু তেঁতুল চলবে, নিয়ে আসবো নুন নেবু পাতা দিয়ে। ননিবালার দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ে, তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে। ছেলে পাছে টের পায়। আজ যদি তিনি থাকতেন, মরার বয়স তো হয়নি, অনায়াসেই থাকতে পারতেন। আজ কি সুখের দিন হতো তাহলে। খোকা এত বড় হয়েছে, যে দেখে সেই ভালো বলে। দুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে। উনি পায়ের ওপর পা দিয়ে বসে খান না কেন? আমরা তাকে আর কাজ করতে দিতাম না। আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে। ছেলের বউ সেবা করত, তেঁতুল জড়িয়ে নিয়ে আসত। পৃথিবীর পথে সে যেন একা, সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে। কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে। না না, তার খোকা, তার সুরেশ আছে, বেঁচে থাক সে। তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না? আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলে মানুষ ওরা, সংসারের কি জানে, তাকেই তো গুছিয়ে দিতে হবে সব। সুরেশ এসে বললে, মা একটু তেঁতুল জড়াও না, বেশ নুন দিয়ে নেবু পাতা দিয়ে। ননিবালা চমকে ওঠে, ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করলে। ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনই সুরে, এমনই টান দিয়ে কথা বলতো? গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই যেন ভালো লাগে না, সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গেছে। কোনো কাজে আর উৎসাহ নেই। একদিন ওপাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথিসোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বউদের সঙ্গে গেল। সেকেলে কোঠা বাড়ি, দালানে পুজোর জায়গা হয়েছে। মাদুর পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্য। পুরুষেরা বসেছে বাইরের রোয়াকে।
পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকেল গাছগুলোর ছায়া পড়েছে রোয়াকে। সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধে ভুর ভুর করছে পুজোর বারান্দা। হরিদাস চক্রবর্তীর বউ বললেন, এসো এসো ভাই এসো, কতদিন গায়ে আসনি, সেই একবার এসেছিলে অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময়, মনে পড়ে? ননিবালা বললে, খুব মনে পড়ে। তখন তোমার ওই নতুন 2-1 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, ওই 2 বছর মতোই হবে। চেহারা তো আগের চেয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে তোমার। আর চেহারা দিদি, কি দরকার আর আমাদের চেহারাই বলুন তো, সে পার তো ঘুচে গিয়েছে। আহা, সে আর বলো না ভাই, সে আর বলো না। ঠাকুরপো তো ছেলে মানুষ, আমাদের ওদের চেয়ে কত ছোট। তার কি এখন যাবার বয়স হয়েছিল? সবই অদেষ্ঠ, সবই অদেষ্ঠ, কি আর বলবো বলো। ননিবালার 2 চোখ ততক্ষণে জলে ভরে গেছে। অন্যদিকে মুখ ফিরিয়ে রইল, নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। সে একটা লজ্জার কথা এদের সামনে। তার মনে যে কি অভাব, সে কথা তো এরা কেউ বুঝবে না। সে মধুর অনুভূতি স্মৃতি এদের জীবনে পুঁজি নেই। কেবল রান্না বাড়া করে খাইয়ে ঘরকন্যার গেরস্থালি করে। তার মনের সেই অনুভূতির ধারণাই নেই এদের। চোখের জল দেখে ভাববে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে। পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসল ওর পাশে। ওর সঙ্গে আলাপ করে ফেললে। এই অল্পদিন বিয়ে হয়েছে, একটি মাত্র মেয়ে, 9 মাস বয়স। বাপের বাড়ি শান্তিপুরের কাছে হবিবপুর। বেশ শহুরের টান কথাবার্তায়। ওকে বললে, কাকিমা, আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনই। আমার কথা কে বললে তোমায়? সবাই বলে, আমার পিসশাশুড়ি বলছিলেন, বড় ভালো বউ ছিল এ গাঁয়ের, গিয়ে দেখা করে এসো বৌমা। আপনার নাম কি কাকিমা? আমার নাম ননিবালা। তোমার? আমার নাম প্রীতিলতা। বাহ, বেশ নামটি। তা খুকির নাম কি? এখনো কিছু রাখিনি, ডাকনাম টুলু। আপনার কাছে যাব এখন, একটা নাম না হয় ঠিক করে দেবেন আপনার নাতনির। তাহার দেব না কেন বৌমা, কালই যেও। সব বেশ ভালোভাবেই চলছিল। এমন সময় আরেকটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো। তার নাম কনক। এপাড়ার কোনো এক বাড়ির মেয়ে, বোধহয় উপেন ভট্টাচার্যের মেয়ে। কনক ছুটে এসে ওর হাত দুখানা চেপে ধরে বললে, ও বৌদি, মনে পড়ে আমাকে? মনে পড়ে? একে তার খুবই মনে পড়ে। স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী, এই দুজনে কি অসাধারণ ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গেই তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকত রাত দুপুর পর্যন্ত। একদিন, না, সেসব কথা এখন মনেই চাপা থাক। জুঁই ফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু এসব পাড়াগাঁয়ের মেয়েদের জ্ঞানকাণ্ড বোধহয় একটু কমই হয়, নইলে সে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে ওরা সেটাকেই খুঁচিয়ে তুলতে চাইবে কেন? একটা সাধারণ বুদ্ধিও তো আছে। কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জুঁই চাপার গন্ধ। কেন এরা সামনে আসে? ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বললে, হ্যাঁ ভাই কনক ঠাকুরছি। ভালো? হ্যাঁ ভালো। তুমি? এই দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ গো, তা তো দেখছি। আহা,
মনে পড়লে বুকটা ফেটে যায় জানো। এই তো সেদিনের কথা। সেই রাত্রে দাদা আমার মুখে খড়িগোলা মাখিয়ে দিলে আড়ি পাতবার জন্যে। মনে পড়ে না, এদের যেন আর কোনো কথা নেই আজকের দিনে। ননিবালা চুপ করে রইল দেখে কনক বোধহয় কিছু অপ্রতিভ হল। সেও চুপ করে গেল। খুব লোকজনের ভিড়। দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হলো। ননিবালা এবং অন্যান্য মেয়েরা সেখানেই বসল। সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হলো। খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়াল। বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি। বৃদ্ধ এসে বলল, পুজো হয়নি এখনো? হরিদাস চক্রবর্তীর ছেলে বললে, না না, এখনো হয়নি। আসুন আসুন জ্যাঠামশাই, বসুন। না না না, মেয়েদের মধ্যে আর বসবো না, যাই তাহলে বাইরে। আর কত দেরি হবে? আর বেশি দেরি হবে না জ্যাঠামশাই। আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে তো, তবে খাবো, তা বেশি রাত্রির না হয় আর কি। ননিবালা পাশের কাউকে জিজ্ঞেস করলে, উনি কে ভাই? সে বলল, চাটুজ্জে বুড়ো। ছেলেরা সব মস্ত রোজগেরে, কলকাতায় থাকে। বুড়ো বাবা এখানে পড়ে আছে, খোঁজও নেয় না কেউ। তা বউ বেঁচে নেই বোধহয়? খুব আছে, ছেলেদের কাছে, কলকাতায় থাকে। তা ইনি যান না কেন ছেলেদের কাছে? তা কি জানি দিদি, তা বলতে পারিনি। এখানে থাকে তাই তো দেখি। আর তুমিও যেমন, বলি নিজের খবরই রাখতে পারিনি, তার আবার পরের খবর নিতে যাচ্ছি। রাত অনেক হয়ে গেল। পুজো ও পুঁথি পড়া শেষ হতে। ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায় তখন দেখতে পেলে সেই বৃদ্ধ ওদের আগে আগে চলেছেন লাঠি ঠকঠক করতে করতে। ওদের দেখে বললেন, কে কে যায়? তোমাদের তো বাবা চিনতে পারলাম না। সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন, তাকে কত আশীর্বাদ করলেন। ননিবালাকে বললেন, তোমার বিয়ের পরে একবার বৌমা তোমায় দেখেছিলাম, ওই বিয়ের বউ ভাতের দিন। তা যেও আমাদের বাড়ি, কেমন? হ্যাঁ, কালই যেও। পরদিন বিকেলে ননিবালা চাটুজ্জে বুড়োর বাড়ি গেল। সামনে বারান্দাওয়ালা সেকেলে কোঠা বাড়ি, একদিকে ডুমুর গাছ, অন্যদিকে একটা বাতাবি নেবুর গাছ। উঠোনের পূব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। বুড়ো বললে, কি দেখছ বৌমা? ওসব আমার নিজের হাতে করা, সবাইপুরের বিশ্বাসদের বাড়ি থেকে বীজা নিয়েছিলাম, তা আজ 9 বছর আগে। সেই গাছ, তখন তো ওরা সব এখানে ছিল। ননিবালা বললে, ওরা কারা জ্যাঠামশাই? এই তোমার জেঠিমা। আপনাকে এখানে রেঁধে দেয় কে? রেঁধে? ও আমি নিজেই রাঁধি, খুব ভালো রাঁধতে পারি। এই তো এখন বসে পরোটা করব। তা জেঠিমা থাকেন না এখানে? না না, ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায়। তা ছেলে আপনার? এই 3টি। তা নিজের মুখে বলতে নেই, 3 ছেলেই আমার ভালো চাকরি করে বুঝলে। শ্যামবাজারে তেতলা বাসা, ইলেকট্রিক লাইট, ফ্যান, বড় ছেলের মোটর গাড়ি আছে। 10 মানে 10 চেনে। চাটুজ্জে সাহেব বললে সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে। আর চেহারাও একেবারে সাহেবি বুঝলে। নিজের ছেলে বলে বলছি, তা ভেবো না। বৃদ্ধের মুখে চোখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল। নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললেন, এই জন্মাবার পরে এতটুকু ছিল। ওর মা ফুলে নবলার পাঁচু ঠাকুরের দোধ ধরে, তবে ওই ছেলে বাঁচায়।
6 বছর বয়সে কাঁকড়া পিচের কামড়ে ছেলে আমার নীলবর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল। কাঁটা নোটের শেকড় বেটে খাইয়ে, জল পড়া দিয়ে, তেল পড়া দিয়ে সে যাত্রা অতি কষ্টে রক্ষা হয়। তবে আজ আমাদের নৃপেন। তা এসো এসো, বসো বৌমা, এই পরোটা কখানা ভাজি আর তোমার সঙ্গে গল্প করি, কেমন? একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুছে ঘি বেরুলো 8-6 খানেক। বৃদ্ধ ভাঁড় দেখিয়ে বললে, ডালদা, ভালো ডালদা। আর তাছাড়া পাচ্ছি কোথায় দেশি ঘি বলো? শ্রী ঘি 8 টাকা সের। কেন, আপনার ছেলে টাকা পাঠায় না? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠলেন, নৃপেন, তার অনেক খরচ, রোজগারও যেমনই, খরচও তেমনই। আমি আর তাকে বিরক্ত করিনি। আমার বিঘে 3 ধানের জমি আছে, আর ধরো এই লাউ করি, কুমড়ো করি, এই ঢ্যাঁড়স ডাঁটা এই সব নিজের হাতে তৈরি করি, বুঝলে? তাতেই আমার বেশ চলে যাচ্ছে। আর নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে, বুঝলে? হ্যাঁ, ফাইন থান। তা বৌমা, সে আমি তুলে রেখে দিয়েছি। বারবার দেখি, বলি বড় খোকা আমায় দিয়েছে। আর ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়, এখন সে থাকে মণিপুরে। আর সে একজোড়া চটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়। ননিবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বললে, আপনি ভেজে নেবেন না আমি দেব? না না মা, আমি নিচ্ছি। কেন কষ্ট করবেন, সরুন না, আমি করে দিচ্ছি। ননিবালা খাবার তৈরি করে পিঁড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে। চাটুজ্জে বুড়োর মুখের ভাব দেখে মনে হলো অনেক দিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি। বুড়ো বললে, বাহ বাহ বাহ, কি সুন্দর পরোটা হয়েছে। মেয়ে মানুষ না হলে কি আর খেয়ে তৃপ্তি? মেয়েদের হাতে রান্নাই আলাদা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। মুখ বদলালাম অনেক দিন পরে, বুঝলে? ভালো ভালো, খুব ভালো হয়েছে। তা আপনাদের ছেলেদের বউ কেউ এখানে থাকেন না কেন? আরে না না, পাগল নাকি? তাদের কি এই অজপাড়া গাঁয়ে থাকতে বলতে পারি? তুমি তো জানো না, এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না। আর তাদেরও এখানে মন টেকে না, বুঝলে? গরিব ছিলাম নিজে বটে, কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে, আর বিয়েও দিয়েছি তেমনই ঘরে। বড় বৌমার বাবা মতিহারিতে সিভিল সার্জন, মেজ বৌমার বাবা নেই, মামারা খিদিরপুরে বড় কন্ট্রাক্টর। রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ? সেই রায়চৌধুরী কোম্পানি। ছোট বৌমার বাবা এখন ওই মাগড়োর সদর এসডিও। বড় বৌমা ম্যাট্রিক পাস, ছোট বৌমা বিয়ে পর্যন্ত পড়েছিলেন, পরীক্ষার দেননি। কি ইংরেজি বলেন, আড়াল থেকে শুনেছি যেন একেবারে মেম সাহেব। বৌমা, এইসব এখান থেকে গল্প কথা শোনাবে, নিজের চোখে না দেখলে। তারা কখনো এখানে আসেননি? হ্যাঁ, বড় বৌমা এসেছিলেন একবার পুজোর সময়, ওই যেবার আমার বড় নাতির ভাত হয়। প্রথম ছেলের ভাতটা এখান থেকেই হয়েছিল কি না, তা সে আজ 20 বছর আগের কথা। তা সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে। ওর পরে 2 মেয়ে, তারা স্কুলে পড়ে, এইবার ম্যাট্রিক দিয়েছে একটি। ছোট বৌমাকে নিয়ে আমার ছোট খোকা এসেছিল সেবার মোটরে করে। তা ঘন্টা 4-5 ছিল সবাই। আমি অনেকদিন দেখিনি কিনা তাই চিঠি লিখেছিলাম। তা চিঠি পেয়ে বউ নিয়ে দেখা করতে এসেছিল। তা ছোট বৌমা এসে শুধু ওই ডাব আর চা খেয়েছিলেন।
পাড়া গাঁয়ের জল খেলেই নাকি ম্যালেরিয়া হবে। তাদের তো অবস্থা ভালো, শিক্ষিত, সব বোঝে তো, রাত কাটালো না তাই এখানে। আর কোথায় বা শুতে দিতাম বলো? না আছে বিছানা, না আছে মশারি। নিজে তো শুই একটা ওই ছেঁড়া মশারি টাঙিয়ে, সারা রাত মশা কামড়ায়। নিজে তো ভালো দেখতে পাইনে চোখে যে সেলাই করব। আমি কাল আপনার মশারিটা সেলাই করে দিয়ে যাব জ্যাঠামশাই। তা বেশ বেশ বেশ, এসো বৌমা এসো। বলি, একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো? বড় খাওয়ার ইচ্ছে হয়, এবার আর কিনতে পারিনি, বড় দাম। এই পরোটা দিয়ে খেজুরের গুড় বড় ভালো লাগে। খাওয়া শেষ করে চাটুজ্জে বুড়ো তামাক সাজতে বসল। ননিবালা চলে এলো। তার মনে সম্পূর্ণ অন্য রকম ভাব। সুরেশকে সে খেতে দিলে। সুরেশ বললে, বাহ, এখানে তো বেশ জ্যোৎস্না উঠেছে মা, এসো না এখানে বসো। ননিবালা বললে, হ্যাঁ রে, তোর বাবাকে মনে পড়ে? তার পড়ে না, খুব পড়ে। আমায় নামতা পড়াতেন রোজ সকালে উঠে। বাবা যদি আজ থাকতেন। সুরেশের গলার স্বর ভাঙা, আবেগে আড়ষ্ট। ননিবালা ভাবলে, এই ভালো, এই ভালো। খোকা আজ তোমার নাম করছে তুমি নেই বলে। ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক। বেঁচে থাকো মনে মনে, বেঁচে থাকো তুমি খোকার মনে। মন শুকিয়ে যায় তুমি বেঁচে থাকলে, হয়তো চাটুজ্জে মশাইয়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো। ভালোই হয়েছে, ভালোই হয়েছে তুমি মানে মানে চলে গিয়েছ। আমার বাবা কাকুরা 5 ভাই। আমার দাদু এবং ঠাকুমা আমার জন্মের বহু আগে মারা যান। আমার দাদু যখন মারা যান তখন আমার ছোট কাকুর বয়স মাত্র 1.5 বছর, এবং ঠাকুমা যখন মারা যান তখন আমার মা সদ্য বিবাহিতা। তার প্রায় বছর 5-6 পরে আমার জন্ম। সুতরাং আমি মৃত্যু সেভাবে কাছ থেকে দেখিনি, মানে প্রিয় মানুষের মৃত্যুতে যে কষ্ট, সেটা আমি অনুভব করেছি যখন আমার সেজ কাকু আমাদের ছেড়ে চলে যায়। আমার সেজ কাকু 2018 সালে মাত্র 54 বছর বয়সে হঠাৎ করে একদিনের অসুস্থতায় উনি মারা যান। মানে সেভাবে কোনো চিকিৎসাই ওনার করা সম্ভব হয়নি। হঠাৎ করে ওনার হার্টের প্রবলেম হয় এবং চিকিৎসা শুরু হওয়ার আগেই ওনার ডেথ হয়ে যায়। সেজ কাকু এমনিতেই আমাদের সকলের ভীষণ প্রিয় ছিল। এছাড়া ওনার এই অকাল মৃত্যু, মানে এই যে অসময়ে চলে যাওয়াটা, এটাই যেন আমাদের মনের সবথেকে বেশি প্রভাব ফেলে। হয়তো কাকু যদি বয়সে মারা যেতেন, বয়স হওয়ার পর যখন উনি শারীরিকভাবে অক্ষম হয়ে যেতেন, তখন যদি উনি মারা যেতেন, হয়তো এতটা প্রভাব আমাদের উপর পড়তো না। এখন যেমন আমরা প্রতিটা অকেশনে আমরা যখনই একসাথে হই তখনই কাকুর কথা বলি, তার কথা ভাবি, আলোচনা করি, এবং ইভেন এমন একটা দিনও যায় না যখন কাকুর কথা আমার মনে পড়ে না।